নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জিওপলিটিক্স জানার এই একটা সুবিধা, কি সুবিধা বলুন তো? লাস্ট 24 ঘন্টা ধরে গোটা ভারতবর্ষে সবাই মিলে আলোচনা করছে যে জাপানের সঙ্গে ভারতের এই বিশাল বড় মেরিটাইম সিকিউরিটি প্যাক্ট সাইন হয়ে গেল। ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা। আমরা এই চ্যানেলে বোধহয় 1.5-2 মাস আগে, যখন দূর দূর কোথাও এই মেরিটাইম সিকিউরিটি প্যাক্টের আলোচনা ছিল না, কোনো পেপারে ছাপা হয়নি, তখন একটা কথা আলোচনা করে নিয়েছিলাম যে জাপান ভারতের সঙ্গে বড় কোনো প্রজেক্ট করতে চলেছে। এবং আমি কোনো জ্যোতিষী নই, কোনো অ্যাস্ট্রোলজার নই, এবং জাপান কি ভাবছে, ভারতের ডিফেন্স মিনিস্ট্রি কি ভাবছে, সেখানে আমার দূর দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজন নেই, আমার সঙ্গেও কোনো যোগাযোগ নেই। তাহলে কি করে বুঝতে পেরেছিলাম, বা আপনাদের কি করে জানাতে পেরেছিলাম? তার কারণ একটাই, জিওপলিটিক্সকে যদি আপনি ডিকোড করতে পারেন, তাহলে সামনের 6 মাসে, 1 বছরে, 5 বছরে কি হতে চলেছে তার ওপর একটা আইডিয়া আপনার কাছে ক্লিয়ার চলে আসবে। 3টে ব্যাপার দিয়ে আমি 1.5-2 মাস আগে এটুকু ডিকোড করে এই চ্যানেলে জানাতে পেরেছিলাম যে জাপান ভারত খুব বড় কিছু চুক্তি একসঙ্গে সই করতে চলেছে। কি কারণ? নাম্বার 1, ভারত ডিফেন্স এক্সপোর্টে নিজের ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে নিয়েছে। সেই তথ্য আপনাদের সকলের কাছে আছে, ডেটা আপনারা জানেন, আমি আর ডেটার কচকচিতে যাচ্ছি না। স্টুডেন্টদের ডেটাপত্র সমস্ত কিছু ইবুকে পিডিএফ আকারে ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে। তো ভারত নিজের ডিফেন্স এক্সপোর্ট আরো বাড়াতে চাইছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে চাইছে। ভারতের দিক থেকে একটা চাওয়া, এবার ভারত চাইলেই তো হবে না, অন্য কোনো একটা দেশ থাকতে হবে যে দেশেরও সেটা দরকার আছে। কোন দেশ সেটা? আমি যে কয়েকটা দেশের লিস্ট করেছিলাম তার মধ্যে প্রথম দিকে রেখেছিলাম জাপানকে। আরো একটা বড় জায়গাকে আমি রেখেছি ইউরোপীয় ইউনিয়ন। সেটা এখনো হয়নি বলে আমি বলবো না যে সেটা বলিনি। জাপানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও আমি বলেছি, এবং এটাও লিখে রাখুন, আজ থেকে কয়েক মাসের মধ্যে ইউরোপের সঙ্গেও এরকম একটা ডিল আপনি পেয়ে যাবেন। এখনো পর্যন্ত কোনো খবর নেই, আমার কাছেও নেই, বাট ডিকোড করলে সেটাই বলে। জাপান কেন আমার মনে হয়েছিল, তার কারণ হচ্ছে দুটো। এক, আমেরিকার সিকিউরিটি আমব্রেলার নিরাপত্তায় জাপান এতদিন বেঁচে ছিল, যে ভাই আমার ডিফেন্স দেখার দরকার নেই, আমি নিজের ইকোনমিকে স্ট্রং করি, নিজের দেশের লাইফস্টাইল, লাইফ স্ট্যান্ডার্ডকে বেটার করি, কোনো অ্যাটাক আমার ওপর হলে আমাকে আমেরিকা বাঁচিয়ে নেবে। কিন্তু এই ইরান যুদ্ধে দেখা গেল আমেরিকা কি মারাত্মকভাবে পাল্টি খেতে পারে, কোনো এগ্রিমেন্টই মানে না, এবং জাপানের ওইখান থেকে আমেরিকা সৈন্য তুলে নিয়ে চলে এসেছিল ইরানের পাশে। যদি আপনার মনে থাকে তাহলে খেয়াল করে দেখুন, সেই সময় জাপানের দিকে নর্থ কোরিয়া মিসাইল ছুঁড়েছিল একদিন, মনে আছে? ওই মিসাইলগুলো এসে পড়েছিল, জাপান কিছু করতে পারেনি। তখন জাপান কি কোনো সিদ্ধান্ত নেবে না বলে আপনার মনে হয়? সেই মুহূর্তেই আমার কাছে এটুকু ক্লিয়ার ছিল যে এবার নিশ্চিতভাবে জাপানের মন্ত্রী পরিষদের বৈঠক বসে গেছে। হোয়াট নেক্সট? কিম জং উনের মুড মেজাজের ওপর তো আমরা বাঁচতে পারি না, তো আমাদের ডিফেন্সকে স্ট্রং করতে হবে। এবার জাপানের একটা প্রবলেম হলো, ইউএস মাথার ওপর থেকে চলে যাচ্ছে, হাত তুলে নিচ্ছে। সেকেন্ড প্রবলেম, ডিফেন্স স্ট্রং করবে কি করে জাপান? জাপানের কাছে টেকনোলজি আছে, টেকনোলজি দিয়ে তো সব হয় না, কাজ করার জন্য মানুষ চাই, হিউম্যান রিসোর্স চাই। জাপানের কাছে হিউম্যান রিসোর্স আছে? জাপানের আধুনিক প্রজন্মে অনেকে বিয়ে করছে না, যারা বিয়ে করেছে তারা সন্তান নিচ্ছে না। জাপান একটা ওল্ড এজ পিপলদের বসবাসের ভূমিতে পরিণত হচ্ছে। জাপানে ইয়াং জেনারেশন কোথায় যে এত কাজ করবে, যে নতুন করে জাপানের ডিফেন্স তৈরি হবে? তো জাপান নিজে তো করতে পারবে না। জাপানের কি চাই? হেল্প চাই। ভারত হেল্প চায়, এরকম কোন লোককে চাই, মিলল। 3 নাম্বার,
একটা ফাইনাল টাচ পয়েন্ট আমি লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে পিএম মোদির সিস্টার ডিপ্লোমেসি। যারা জিওপলিটিক্স বুঝবে না তারা খিল্লি টিল্লি করে আনন্দ পায়, তাদের যে আইকিউ লেভেল, তারা ভাবে কি বিশাল, আমি খিল্লি করে বিশাল বড় হরিদাস পাল হয়ে গেলাম গো, আমার পোস্টে 50 জন হাহা দিয়ে গেল গো, আমাকে একটু পিঠ চাপড়ে দিয়ে গেল কমেন্টে ফেসবুকের। পিএম মোদি জর্জিয়া মেলোনিকে যদি চকলেট গিফট করে সেটাও জিওপলিটিক্স। আর জাপানের প্রধানমন্ত্রীকে যখন বললেন যে মাই লিটল ইয়ঙ্গার সিস্টার, আমার ছোট বোন, যদি ওনার বোন পাতাতে খুব ইচ্ছে করতো পার্সোনালি, তাহলে উনি ক্যামেরার আড়ালে বলতেন যে আমার তো বোন নেই বা সামথিং এলস, আমি জানি না পিএম মোদির বোন আছে কিনা, আপনি আমার বোন হবেন। ক্যামেরার সামনে বলতেন না। ক্যামেরার সামনে সেই জন্যই বলেছেন কারণ জাপানকে সিগন্যাল দেওয়া দরকার ছিল আমরা তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলতে রেডি, তোমরা কি রেডি? সেই সিগন্যাল ভারতের তরফ থেকে দেওয়া হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী যখন জাপানের প্রধানমন্ত্রীকে বললেন যে আমার ছোট বোন। আর আরো একটা ব্যাপার, এটাও আমি মনে হয় 2.5-3 মাস আগে, যারা পুরনো এই চ্যানেলের স্টুডেন্ট আছো বা যারা স্টুডেন্ট নন দর্শক, তারাও খেয়াল করে দেখবেন, আমি আরো একটা ভিডিও জাপানকে নিয়ে তৈরি করেছিলাম এই চ্যানেলে, যেখানে বলেছিলাম যে জাপান থেকে ইন্ডিয়াতে বড় লেভেলের ইনভেস্টমেন্ট আসতে শুরু করেছে। এটাও একরকম ফার্স্ট লেভেল সিগন্যালিং, দুটো দেশ বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে কাছাকাছি আসছে। তো এই 4টে ব্যাপারকে আপনি যদি ভালো করে দেখেন, একটাই কনক্লুশনে আপনি পৌঁছাবেন, সেটা হচ্ছে জাপান এবং ভারত একসঙ্গে বড় কিছু করতে চলেছে। আর সেটা গত পরশুদিন 20 আগস্ট 2026, গতকাল আমি ভিডিও করতে পারিনি কারণ গতকাল আমি অসুস্থ ছিলাম, আসতে পারিনি অফিসে। তো আমার সমস্ত ক্লাসও ক্যান্সেল ছিল, স্টুডেন্টদের কাছে তো মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছিল অ্যাপে। আজকে সুস্থ হয়ে চলে এসেছি অফিসে। গত পরশুদিন 20 আগস্ট 2026 শিনজিরো কোইজুমি, ইনি জাপানের প্রতিরক্ষা মন্ত্রী, আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে ফাইনালি সাইন করলেন মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশন চুক্তি। এই মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশনে হবেটা কি? যেটা হবে সেটা দুটো দেশের ডিফেন্সের জন্যই প্রচন্ড ইম্পর্টেন্ট ব্যাপার। ভারত এবং জাপান এই দুটো রাষ্ট্রের আপনি যদি লোকেশনটা খেয়াল করেন, তাহলে দুজনেই কিন্তু স্ট্র্যাটেজিক ওশিয়ান লোকেশন পাচ্ছে। ভারতেরও একটা দীর্ঘ উপকূল আছে, সমুদ্রের সঙ্গে টাচ আছে ভারতের, ভারত ল্যান্ড লকড কান্ট্রি নয়। আর জাপান তো একটা দ্বীপ রাষ্ট্র, জাপানের তো সব দিকেই সমুদ্র। তো এই দুটো দেশ যখন জয়েন্ট মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশন করছে, তার মানে সহজ ভাষায় বললে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ব্যাপারে দুটো দেশ কোঅপারেট করবে। ভারতের কাছে সমুদ্রের যা যা তথ্য থাকবে সেটা জাপানকে শেয়ার করা হবে এবং জাপানের কাছে যা যা থাকবে ভারতকে শেয়ার করা হবে। সেটা শত্রু জাহাজের গতিবিধি থেকে শুরু করে, রাডার থেকে পাওয়া সমস্ত তথ্য থেকে শুরু করে, সমুদ্রে কোনো রকম বিপর্যয় বা বিপদের ক্ষেত্রে এক দেশের নেভি অন্য দেশের নেভিকে ডিরেক্ট সাহায্য করা পর্যন্ত সমস্ত রকম যত কিছু হতে পারে সবকিছু এর আন্ডারে আসছে। এবং আর একটা বড় চুক্তি এই মিটিংয়ে হয়েছে, সেটা হচ্ছে জয়েন্ট নেভাল শিপ বিল্ডিং। জাহাজ এটা যে অ্যাকচুয়ালি কতটা বড় এবং কতটা বিশাল, এর মধ্যে টেকনোলজি লাগে, মেশিন লাগে, যারা জাহাজ সামনে থেকে দেখেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন। এবং যত বিজনেস সেটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আজও 90% জলপথে জাহাজেই হয়। ওই ট্রেন, বাস, ট্রাক ওই রাজ্যের থেকে রাজ্যে, জেলা থেকে জেলা ওইটুকুই ঠিক আছে।
বাট আমেরিকা থেকে ভারতে কিছু আসবে, গালফ থেকে তেল আসবে, গ্যাস আসবে, সব কিন্তু ওই জলপথে জাহাজের উপরই ডিপেন্ডেন্ট। এবং নেভির গুরুত্ব কতটা আপনাকে বেশি কিছু ভাবতে হবে না, আপনি এটুকু বুঝে নিন 1971 ভারত পাকিস্তান যুদ্ধে পিএনএস গাজী, যেটা পাকিস্তানের সাবমেরিন ছিল, তাকে যদি আমরা ধ্বংস করতে, ডোবাতে না পারতাম, তাহলে যুদ্ধের মোড় অন্যদিকে যেতে পারত। এবং আজও ভারত পাকিস্তান যুদ্ধের চিন্তা যখন করা হয়, তখন অন্যতম একটা স্ট্র্যাটেজির কথা যেটা সবসময় ভারতের দিক থেকে থাকে, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ করাচিতে গিয়ে বম্বিং করে দিতে হবে নেভির মাধ্যমে। তো নেভি এতটাই ইম্পর্টেন্ট শক্তি, বিজনেস থেকে শুরু করে সুরক্ষা। মনে হয় যেন নেভি কি আর করছে, সবসময় চোখের সামনে আমরা বাস দেখছি, ট্রেন দেখছি, জাহাজ আর কোথায় দেখছি? সবসময় চোখের সামনে আমরা আর্মিদের দেখছি, প্যারামিলিটারিকে দেখছি, নেভি, নেভাল কমান্ডোদের আর কোথায় দেখছি? ওদের দেখা একটু কম যায়, বাট আলটিমেট কাজটা কিন্তু ওখানে ওদের অনেকটা গুরুত্ব থাকে। তো এই শিপ বিল্ডিং, এক একটা জাহাজ, যুদ্ধ জাহাজ, সেগুলো না $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট লাগে, সহজ কাজ নয়। যে একটা ইভি গাড়ি বানিয়ে দিলাম সহজ কাজ, ইভি গাড়ি বানানো সহজ নয়, তার থেকে বহুশো গুণ কঠিন হচ্ছে একটা জাহাজ বানানো। এবার দেখুন জাপানের কাছে কি আছে। জাপানের কাছে আছে অ্যাডভান্স টেকনোলজি, জাপানের কাছে আছে ডিজাইন, আর জাপানের কাছে আছে প্রিসিশন ইঞ্জিনিয়ারিং। জাপান নিজের টেকনোলজি, ডিজাইন আর প্রিসিশন ইঞ্জিনিয়ারিং এর যে নলেজ আর এক্সপার্টাইজ, সেটা নিয়ে চলে আসছে ভারতের কাছে। ভারতের কাছে কি আছে? স্কিলড ম্যান পাওয়ার। ভারতের কাছে কি আছে? ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম, যেটা লাস্ট 10 বছরে ভারত বানিয়েছে। ভারতের কাছে কি আছে? ভারতের কাছে আছে বড় বড় শিপ বিল্ডিং ইকোসিস্টেম। ভারতের প্রচুর জায়গায় শিপ বিল্ডিং এর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং অ্যাডভান্সড হচ্ছে। যখন এই দুটো দেশ একসঙ্গে মিলে যায়, যে দুটো দেশ একে অপরের কমপ্লিমেন্ট করতে পারে শিপ বিল্ডিং এর ক্ষেত্রে, তখন তো বড় কিছুই ঘটবে। এবং এবার থেকে ভারত আর জাপান একসঙ্গে মিলে নেভাল শিপ বিল্ডিং শুরু করবে। সারা পৃথিবীর যারা ডিফেন্স এক্সপার্ট, তারা এই ডিলটাকে ডিকোড করছে, এই ডিলটাকে দেখছে, এই ডিলটাকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে চেষ্টা করছে যে ভারত কতটা স্ট্রং হয়ে গেল এবং যারা ভারতের শত্রু তারা কতটা চিন্তায় পড়ে গেল। দেখুন এই যে গোটা ঘটনাটা ঘটলো, প্রত্যেকটা ঘটনার আগে না কিছু পাইলট প্রজেক্ট করা হয়। হুটপাট ডিসিশন ম্যাচিওর্ড লোকেরা কমই নেয়। আগে ছোট একটা প্রজেক্ট করে দেখে নেওয়া হয় কতটা কম্প্যাটিবিলিটি ম্যাচ করছে, তারপর বড় প্রজেক্টে যাওয়া হয়। ইউনিকর্ন, ইউনিকর্ন মানে ভারতে কতগুলো বিজনেস ইউনিকর্ন হয়েছে, ইকোনমির দিক থেকে আমি সেটা বলছি না। আর একটা শব্দ এই চ্যানেলেই আপনি শুনেছিলেন, যদি আপনি এই চ্যানেলের ভিডিও ডেলি ফলো করেন, তো ইউনিকর্ন অ্যান্টেনা জাপান ভারতকে দিতে চেয়েছিল, কাজ শুরু হয়ে গেছিল ওই দিন থেকে। ইউনিকর্ন অ্যান্টেনা কি? সোজা কথায় বুঝুন, একটা জাহাজে অনেকগুলো অ্যান্টেনা থাকে, প্রত্যেকটা অ্যান্টেনার কাজ আলাদা আলাদা। ইউনিকর্ন অ্যান্টেনা যেটা জাপানের, এটা এমনই একটা অ্যান্টেনা যে বাকি সমস্ত অ্যান্টেনার কাজ একা করে দিতে পারে। বোঝা গেল? তো এই ইউনিকর্ন জাপান যখন ভারতকে দিল লাস্ট জাস্ট কয়েক মাস আগে, সেইখান থেকেই আপনি ধরে নিতে পারেন পাইলট প্রজেক্ট শুরু হয়ে গেছিল। ফাইনাল পিকচার এখন দেখা গেল, ট্রেলার তো আগেই লঞ্চ হয়ে গেছিল, খালি বাকি মানুষরা এটাকে ডিকোড করতে পারেনি, বুঝতে পারেনি। তাই স্কিল বাংলা পরিবারের প্রত্যেকে বুঝে গেছিল, আপনারা নিশ্চয়ই বুঝে গেছিলেন। দেখুন জাপানের কাছে প্রবলেম কি, থ্রেট কি, প্রবলেম বলা ভুল, থ্রেট। জাপানের কাছে সব থেকে বড় থ্রেট দুটো দেশ, চীন এবং নর্থ কোরিয়া। আমি চীন আর জাপানের ইতিহাস এই চ্যানেলে একদিন বলেছিলাম, আর রিপিট করছি না, যে ইতিহাস ঘাটলে আপনি দেখতে পাবেন জাপান সাম্রাজ্যটা মারাত্মক স্ট্রং ছিল এবং অত্যন্ত দুর্ধর্ষ ছিল। তারা, জাপানের সেনারা
চীনে ঢুকে কার যত গণহত্যা চালিয়েছিল, গণধর্ষণ চালিয়েছিল। চীন আজও জাপানের অ্যানিমে পর্যন্ত দেখে না। জাপানের নাম শুনলে চীনের লোকেদের রক্ত গরম হয়ে যায়, এবং মানে জাপান মানে ভাই পৃথিবীর সব থেকে খারাপ দেশ চীনের কাছে। তো চীন আজও রিভেঞ্জ নিতে চায় যে সময় পাল্টে গেছে, জাপান সাম্রাজ্য ছোট হয়ে গেছে, এখন এইটুকু দেশ জাপান, চীন আস্তে আস্তে সব নিয়ে নিয়েছে, চীন অনেক বড় ইকোনমি, চীন এখন রিভেঞ্জ চায়। আপনি মনে করুন না 1945, বেশি দূর যেতে হবে না ইতিহাসে, জাপানের ওপর যদি হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা অ্যাটম বোম না ফেলতো, যে আমেরিকা আবার পরবর্তীকালে জাপানের সিকিউরিটির দায়িত্ব নিয়ে নেয়, তো বিশ্বযুদ্ধ অন্যরকম হতে পারত। নেতাজি সুভাষচন্দ্র বসু গোটা ভারতে আজাদ হিন্দ ফৌজের পতাকা নিয়ে ব্রিটিশদের মানে পিটিয়ে ভাগিয়ে দিতে পারতেন। জাপান সারেন্ডার করে গিয়ে তো নেতাজি দেখলেন যে আর কোনো স্ট্র্যাটেজি কাজ করছে না, কিছু করার নেই। না হলে আজাদ হিন্দ ফৌজের সাকসেস নিয়ে দুবার ভাবতে হতো না। নেতাজি ওই হিসেব করেই গেছিলেন। নেতাজির হিসেবে ভুল ছিল না, ভাগ্যে ভুল ছিল, কিছু করার নেই। তো জাপান অতটা স্ট্রং ছিল এবং চীনের ওপর প্রচুর অত্যাচার করেছে। এখন জাপানের মনে ভয় যে চীন তো ছাড়বে না। আর এদিকে নর্থ কোরিয়া, যে কদিন আগে জাপানের পাশে মিসাইল ছুড়ছিল ভয় দেখানোর জন্য। নর্থ কোরিয়ায় পাগলা কিম জং উন, আর চীন তো আর একটা দেশ। তো এই দুটো দেশের হাত থেকে বাঁচার জন্য জাপানের দরকার স্ট্রং ডিফেন্স। যে আমেরিকা স্ট্রং ডিফেন্স দিত, তার উপর তো আর ভরসা করা যাচ্ছে না। তো জাপান মরিয়া ভারতের সঙ্গে একের পর এক ডিল করতে। আমি এটাও বলে রাখছি, এটা শেষ নয়, এটা সবে শুরু। এরকম মাঝে মধ্যেই আপনি এবার অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন জাপান ইন্ডিয়া কোঅপারেশন কিভাবে এগোয়। এর হিন্টস জিওপলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে জাপান আরেকটু আগেই দিয়ে রেখেছিল। আমেরিকা এখন আর অফিসিয়ালি ইন্ডো প্যাসিফিক এই শব্দটাকে ইউজ করে না, ওরা বলে প্যাসিফিক বা এশিয়া প্যাসিফিক। জাপান ওরা কিন্তু এখনো ইন্দো প্যাসিফিক শব্দটা ইউজ করে। আমেরিকার বিদেশ নীতির বিরুদ্ধে গিয়ে ইন্ডিয়াকে রেসপেক্ট দেখানোর জন্য ইন্দো প্যাসিফিক শব্দ যে দেশ ব্যবহার করছে, সে দেশ তো হিন্টস আগে থেকেই দিতে শুরু করে দিয়েছে যে ইন্ডিয়া, আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা আমাদের সঙ্গে থাকো। ওকে, এবং আগে কখনো বলেছি, আমি আর সেই গল্পে গিয়ে দীর্ঘায়িত করতে চাই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান একটা অদ্ভুত চেঞ্জ করে নিজেদের মধ্যে। এত হিংস্র ছিল জাপানিরা, সারা পৃথিবীর লোকেরা ওদের ভয় করত, ঘৃণা করত। তো জাপান বুঝেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে নতুন ওয়ার্ল্ড অর্ডারে যদি আমাদের বেঁচে থাকতে হয়, আমাদের ইমেজ চেঞ্জ করতে হবে। আমি সবসময় বলি না, একটা দেশের ইমেজ, সেই থেকে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে জাপানের এমন ইমেজ ওরা করে নিতে পেরেছে সারা পৃথিবীতে, যে আজকের দিনে মানে আপনাকে যদি রাস্তায় কোনো কারোর সঙ্গে দেখা হয় যে আমি জাপানিজ, আমি কোনো মানে সে কোনো প্রবলেমে পড়েছে, আপনি তাকে হেল্প করতে চলে যাবেন। আপনি জানেনও না সেই লোকটা কেমন, আপনার মনে না, এরা তো ভালো লোক, এরা তো ভালো দেশ, এরা তো নিয়ম মেনে চলে, এরা তো সবার প্রতি রেসপেক্ট দেখায়। ছিল না আগে, মাত্র এই 80 বছরে তৈরি করেছে ওরা নিজেদের এই ইমেজ। নিজের আলোচনা করে যে আমাদের গোটা দেশের, আমাদের দেশবাসীর ইমেজ সারা পৃথিবীর কাছে পাল্টে দিতে হবে। আর আমাদের ইমেজ কি ভারতবাসীর? আমরা তো রাস্তায় থুতু ফেলি, রাস্তায় প্লাস্টিক ফেলে দিই, আমরা তো ডাস্টবিন ইউজ করি না, আমরা তো সব জায়গায় নোংরা করে রেখে দিই। এটা সারা পৃথিবীর কাছে আমাদের ইমেজ। আমরা কবে পাল্টাবো আমাদের এই ইমেজ? এবার আর কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সেটাও একটু বলে রাখি। সেটা হচ্ছে জাপানকে ভারত একটা অ্যাডভাইস দিয়ে দিয়েছে, বা পরিষ্কার স্টেটমেন্টই দিয়ে দিয়েছে যে এই আমাদের যা কাজকর্ম হবে কোনোটা যেন পাকিস্তানের কাছে লিক না হয়, এই বলে দিলাম। তো ভারতের তরফ থেকে কন্ডিশন ক্লিয়ার যে ভাই জাপান, সব ঠিক আছে, যেই মুহূর্তে পাকিস্তানকে তোমরা ঘুরপথে হেল্প করতে শুরু করবে, আমাদের সঙ্গে সম্পর্ক ভুলে যাও। পাকিস্তানের ব্যাপারে ভারত কতটা স্ট্রিক্ট স্ট্যান্ড নিচ্ছে সেটা এই চুক্তিটা ডিকোড করলেও আপনি বুঝতে পারবেন। আর
আর যে কথাগুলো বলার, আমি লাস্ট দিন কি এই দেশটার নাম অ্যাড করেছিলাম 2-3 দিন আগে, যে আরো একটা দেশ আমেরিকার দ্বিচারিতা বুঝতে পেরে আস্তে আস্তে আমেরিকার থেকে সরবে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, মনে হয় অ্যাড করেছিলাম। অস্ট্রেলিয়া খুব করে চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে, যাতে জাপান, ভারত, অস্ট্রেলিয়া একটা ট্রাইল্যাটারাল কোনো প্যাক্ট হতে পারে, কোনো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো অস্ট্রেলিয়া থেকেও অনেক নিউজ আপনি পাবেন সামনের কয়েকদিনে, ঠিক আছে। সাউথ কোরিয়া ভারতের সঙ্গে ইমিডিয়েট কোনো কিছু অ্যানাউন্স করেনি, বাট এখানেও আমি যেটুকু ডিকোড করতে পারছি সেটুকু বছর খানেকের মধ্যে সাউথ কোরিয়ার সঙ্গে ভারতের আন্ডারস্ট্যান্ডিং এর কোনো নিউজ আপনি পেয়ে যাবেন। কারণ যে অবস্থায় জাপান পড়ে আছে সেম অবস্থায় সাউথ কোরিয়া পড়ে আছে, প্রত্যেকটা খাপে খাপ ম্যাচ করে যাচ্ছে। সাউথ কোরিয়ারও একটা ভারত দরকার। নেক্সট, ইতিহাসে প্রথমবার জাপানিজ ফাইটার জেট যৌথ মহড়ার জন্য ভারতে আসছে। দিস ইজ আ সিগন্যাল। নেক্সট, আমার খুব ধারণা জাপানের মিৎসুবিশি ওয়ারশিপ যুদ্ধ জাহাজ জাপান ভারতকে দিতে পারে। দিতে পারে মিন্স টাকার বিনিময়ে দেবে, বিক্রি করবে। তো কেনা বেচাও চলবে, দুটো দেশের জয়েন্ট কো প্রোডাকশনও চলবে। আর ডিফেন্সের ক্ষেত্রে সব দেশকে বিক্রি করে না, অ্যালাই হলে তবেই বিক্রি হয়, ঠিক আছে। না হলে কিন্তু কেবল টাকার বিনিময়ে যে কোনো দেশ যে কোনো কিছু অন্য দেশকে দেয় না ডিফেন্সের ক্ষেত্রে। বাংলাদেশের কিছু লোকজন মাঝে মধ্যে কমেন্ট করে, ফ্রিতে দিচ্ছ নাকি ডিজেল, টাকার বিনিময়ে কিনে নিচ্ছি। ভাই আমাদের লাগবে না টাকা, নিও না তাহলে, ঠিক আছে, যাও যেখান থেকে পারো কিনে নিয়ে এসো। মানে ভারত হেল্প করছে বাংলাদেশকে, কৃতজ্ঞতার বদলে কমেন্টে দেখছি ফ্রিতে নিই নাকি, টাকা দিয়ে নি, আমাদের টাকা দরকার নেই, আমরা অন্য জায়গায় বিজনেস করে নেবো, তোমরা নিও না, ঠিক আছে। তো টাকা দিলেই সব দেশ সবাইকে সবকিছু দেয় না, কি আর বলি ওদের। এবার থাম্বনেলে যে লাইনটা আমি লিখে রেখেছি, ভারত কি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে? নো। ভারত ইমিডিয়েটলি যুদ্ধের জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিচ্ছে না, কারণ ভারত অল টাইম প্রস্তুত হয়ে বসে রয়েছে। ভারতের এই সমস্ত প্রস্তুতিগুলো দেখবেন লং টার্ম। যে ইমিডিয়েট কিছু যদি ভারতের প্রস্তুতি দরকার হতো, ভারত কোনো দেশ থেকে কিনে নিত রেডিমেড। ভারত কি করছে? না, একটার পর একটা এরকম চুক্তি, যেখানে আমাদের এখানে রিসার্চ হবে, টেকনোলজি ট্রান্সফার হবে, জয়েন্ট কো প্রোডাকশন হবে। এগুলো সব ফল আপনি কবে থেকে দেখতে পাবেন? ডিফেন্সের ক্ষেত্রে 7 থেকে 10 বছর লাগে। মোটামুটি সব আপনি 2032 থেকে 2035 নাগাদের ফল দেখতে পাবেন। আর যে সময় ফল দেখাটা শুরু হবে, সেই সময় এমন স্পিড নিয়ে নেবে ভারতের ডিফেন্স, যেটা ধরা ছোঁয়ার বাইরে। কারণ ভারত লং টার্ম জিনিসে ইনভেস্ট করছে, শর্ট টার্মে নয়। তো ভারত কোনো এই মুহূর্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না। ভারত 2047-এর জন্য প্রস্তুত হচ্ছে, যে 2047-এ পৃথিবীর বুকে কোনো দেশের সাহস হবে না যে এটা কল্পনাও করতে পারে ভারতের সঙ্গে যুদ্ধ করাও যায়। আর তাহলে স্যার পাকিস্তান, দেখুন পাকিস্তানের ব্যাপারে ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার। পাকিস্তান যদি কোনো মিস অ্যাডভেঞ্চার করতে চায়, ওদেরকে ওদের ভাষাতে সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার জন্য আমরা তৈরি। আমরা কোনো যুদ্ধে জড়াবো না। পাকিস্তান যদি ভুল করে, তাহলে ভুলের মাসুল ইমিডিয়েটলি দিতে হবে। কোনো যুদ্ধে জড়াবো না মানে এটা নয় যে পাকিস্তান এতদিন যেগুলো করে গেছে আর ভারত নিজের ক্ষমা প্রদর্শন করে গেছে, সেই দিন অতীত। কারণ ভারত পরিষ্কার একটা কথা জানিয়ে রেখেছে, উধার সে গোলি চলেগা তো ইধার সে গোলা চলেগা। এবং ভারত আরো একটা ব্যাপার নির্দিষ্ট করে বলেছে বারবার, অপারেশন সিঁদুর শেষ হয়নি। যেই মুহূর্তে ভারত বলে দেবে অপারেশন সিঁদুর কমপ্লিট, আলাদা একটা ব্যাপার। তার মানে অপারেশন সিঁদুর মোডে ভারত এখনো দাঁড়িয়ে আছে। একটা মিস অ্যাডভেঞ্চার কর, আবার পরের দিন 10টা জঙ্গি ট্রেনিং সেন্টার উড়ে যাবে। তারপর আবার সোশ্যাল মিডিয়ায় ভুলভাল ন্যারেটিভ নামাতে হবে, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। আবার ভারতীয় আর্মি ফটো আর ভিডিও পাবলিশ করে দেবে,
যে এইগুলো ধ্বংস করেছি। ওকে, তো এই হলো গোটা ঘটনা এবং অ্যানাউন্সমেন্ট। আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের মিশন, মনে আছে তো? যারা যারা আপনারা এআই ট্রেনিং প্রোগ্রামে এনরোল করেছেন, আজ সন্ধে 7টায় আপনাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। ওকে, ভারতীয় সময় সন্ধে 7টা। বাংলাদেশ থেকে যারা আছেন তারা সেইভাবে সময় অ্যাডজাস্ট করে নেবেন। এবং যেহেতু আজকে ক্লাস শুরু হচ্ছে, তাই প্রত্যেককে একবার মনে করিয়ে দিই যে এই যে আমাদের এআই ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে, যিনি ফ্যাকাল্টি পড়াবেন তার 20 বছরের ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ আছে। সোহিনী ম্যাম ভারতবর্ষের বিভিন্ন বড় বড় কোম্পানিতে বড় বড় পোস্টে চাকরি করে এসছেন। উনি জানেন কি লাগে ইন্ডাস্ট্রিতে। বাংলা ভাষায় শেখানো হবে, হিন্দি বা ইংরাজিতে নয়। আপনাদের সুবিধার জন্য টাইমিং কি করা হয়েছে? শনি রবি সন্ধে 7টা থেকে 9:30। এর থেকে বেটার টাইমিং পৃথিবীতে হতে পারে না। লাইভ ক্লাস চলবে, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড দেওয়া থাকবে রিভিশনের জন্য বা লাইভ মিস করে গেলে। হাতে কলমে শেখার জন্য কোর্সের মধ্যে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে আইআইটি মাদ্রাজ প্রবর্তক থেকে। আইআইটি মাদ্রাজ, যে সার্টিফিকেটের দাম সারা পৃথিবীতে আপনি পাবেন। আর এই গোটা জিনিসটা শুনে আপনার যখন মনে হচ্ছে যে এর ফিজ নিশ্চয়ই লাখখানেক টাকা তো হবে, আইআইটি মাদ্রাজ প্রবর্তকের সার্টিফিকেট, নো, স্কিল বাংলাতেই হয়তো এটা সম্ভব। এর ফিজ হচ্ছে 6250 টাকা। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন লালকেল্লা থেকে 1 বছরে 1 কোটি যুবক যুবতীকে এআই ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দেওয়া হবে মানে নিশ্চয়ই সরকার তো ওইভাবে ট্রেনিং অ্যারেঞ্জ করে না, সরকার কিছু করে, বিভিন্ন ইনস্টিটিউটগুলোকে নিয়ে ইকোসিস্টেমের মাধ্যমে কিছু করা হয়। তো সেই লক্ষ্যে স্কিল বাংলাও নিজের কাঠবিড়ালির ভূমিকা রাখছে। স্কিল বাংলার যারা যারা আপনারা রয়েছেন, আপনি চাকরি করবেন এআই না জানলে হবে না। আপনি ফ্রেশার্স চাকরি খুঁজছেন, এআই না জানলে চলবে না। আপনি বিজনেস করেন, এআই না জানলে বিজনেস অটোমেট হবে না, বিজনেস বেটারমেন্ট হবে না, বিজনেস এক্সপ্যান্ড করবে না। ডিজিটাল মার্কেটিং করবেন বা সেলস করবেন, অ্যাকাউন্টসের হিসেব রাখবেন, অ্যাপ বানাবেন, নিজের জন্য এআই এজেন্ট বানাবেন। আমাদের এই কোর্সে না আপনার নিজের জন্য এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে, আপনার জন্য। আপনি নিজে সেটাকে তৈরি করে নেবেন, আপনার নিজস্ব ভার্চুয়াল এজেন্ট। কোন ওই চ্যাট জিপিটিকে বলে কাজ না, আপনার এজেন্ট যে 24x7 আপনার হয়ে কাজ করবে, আপনার বিজনেস সামলে দেবে, আপনার মিটিং শিডিউল থেকে শুরু করে সব সামলে দেবে। সেই লেভেল অবধি আপনাদের রেডি করে দেওয়া হবে। ওকে, তো যখন কোর্স কমপ্লিট করে বেরোবেন, আইআইটি মাদ্রাজ প্রবর্তকের সার্টিফিকেট নিয়ে, পুরো লার্নিং নিয়ে, নিজের একটা অ্যাসিস্ট্যান্টকে বগল দাবা করে নিয়ে, যে অ্যাসিস্ট্যান্টকে রাখার জন্য মাইনে দিতে হয় না। আর কি চাই? লাস্ট সুযোগ, যেহেতু আজকে ক্লাস শুরু হচ্ছে, যারা যখন এই ভিডিওটা দেখছেন, কেউ সন্ধ্যে 7টার আগে দেখে নেবেন, কেউ সন্ধ্যে 7টার পর দেখবেন, কেউ হয়তো রাত 12টা 1টা নাগাদ দেখছেন। যে যখন দেখছেন দেরি না করে ইনস্ট্যান্ট, যদি ভারতীয় হন এই নাম্বারে ফোন করুন, ডিরেক্ট ফোন, এটা আমার টিমের নাম্বার, যত রাত হোক ওরা ধরে নেবে বলা আছে। এই নাম্বারে ফোন করে 1 প্রেস করে নিন, আপনার যা যা জিজ্ঞাসা করে নিয়ে এনরোল করে নিন। কারণ এই সুযোগ সব সময় পাওয়া যায় না, আবার পাবেন পরের বছরে, ততদিনে জীবন আটকে থাকবে। আর যারা বাংলাদেশ থেকে আছেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিন। আপনারা ফোন করতে পারবেন না, ফোন লাগে না ডিরেক্ট, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিন যারা বাংলাদেশ থেকে আছেন। ঠিক আছে, অল দ্য বেস্ট। যারা হয়তো সন্ধ্যে 7টার পর ক্লাসে ভর্তি হচ্ছেন, তারা প্রথম ক্লাসটা রেকর্ডেড দেখে নেবেন, আগামীকাল সন্ধ্যে 7টা থেকে লাইভ করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।